ঠিক আছে। আচ্ছা, সুস্বাগতম সবাইকে আবার একটি নতুন ভিডিও এবং নতুন সিরিজে। আমরা এই সিরিজে আলোচনা করব শুধুমাত্র সেমিস্টার 3 এর মডেল কোশ্চেন পেপার রায়মার্টিনের যতগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে। তোমরা দেখবা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, আর হ্যাঁ ভাই, অবশ্যই লাইক করবা। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কি বুঝোনি, আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, কথা না বাড়িয়ে প্রশ্ন দিকে যাওয়া যায়। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে তোমার, আচ্ছা পেনটাকে সিলেক্ট করে নিই ভাই। ওকে, দেখো প্রথম প্রশ্ন বলেছে যে 4 লিটার 0.02 মোলারিটির জলীয় দ্রবণ, মানে NaCl এর যে দ্রবণ আছে তার মধ্যে আমি 1 লিটার জল অ্যাড করে দিলাম, তাহলে স্বাভাবিক ব্যাপার সেই জলীয় দ্রবণটা লঘু হয়ে গেল। তো সেক্ষেত্রে মোলারিটিটা কি? দেখো, আমরা মোলারিটিটা বের করি এই সূত্র দিয়ে, W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 × V। ঠিক আছে, যেখানে 2 দিয়ে আমরা বারবার আমি ব্যাচে বলেছি যে 2 মানে দ্রাব্য। 2 মানে দ্রাব্য, যখন দুটা শব্দ রয়েছে সেই হিসেবে মনে রাখবা যে 2 = দ্রাব্য। আর 1 যদি লেখা থাকে তার মানে ওটা কার কথা বলা হয়েছে? 1 ওটা লেখা থাকলে ওটা দ্রাবকের কথা বলা হয়েছে। ডাব্লিউ মানে ভর, ঠিক আছে, প্রদত্ত ভর যেটা দেওয়া থাকে। হ্যাঁ, আর M2 মানে হলো আণবিক ভর, যেটা আমাদের বের করতে হয়। যদি NaCl বলে দেয় তাহলে এর আণবিক ভর হবে কত? সোডিয়ামের আণবিক ভর কত হয়? 23 হয়। আর ক্লোরিনেরটা হয় 35.5। কত হয়? 35.5। তো সেক্ষেত্রে কি হবে? একটু দাঁড়াও, একটু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, ঠিকই আছে। আমি ভাবছিলাম হয়তো অডিও ক্যান্সেল হয়ে গেছে নাকি। আচ্ছা ঠিক আছে। এবার তাহলে ব্যাপারটা কিন্তু এখানে এরকম না যে এখানে মোলারিটি দিয়ে দিয়েছে। ঠিক আছে, দুটো সলিউশন, মানে দুটো সলিউশন আছে, একটা NaCl এর সলিউশন এবং জলের সলিউশন। তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা না ইউজ করে যদি আমরা এটা ইউজ করি যে V1S1 = V2S2, তাহলে খুব তাড়াতাড়ি হবে। V1 মানে প্রথম আয়তনটা, S1 মানে সেই সলিউশনের স্ট্রেংথ, সেটা নর্মালিটি হতে পারে, মোলারিটি হতে পারে। যেখানে যেহেতু মোলারিটির কথা বলেছে তো মোলারিটির জিনিসটাই বসাবো। তো সেক্ষেত্রে জিনিসটা কেমন দেখো করা আছে। লঘুকরণের যে সূত্রটা হয় সেই লঘুকরণের সূত্র অনুসারে আমরা জানি M1V1 = M2V2, মানে যেটা আমি বললাম V1S1 = V2S2। S মানে স্ট্রেংথ এক কথা, ঠিক আছে। এই স্ট্রেংথটা কি কি হতে পারে? নর্মালিটি হতে পারে, মোলারিটি হতে পারে, আর এটা হলো মোলারিটি, এটা মোলালিটি। অনেকদিন অনেকজনের আমি সমস্যা হয় যে মোলালিটি। আচ্ছা দেখো, এটা সমস্যা ঠিকঠাক করে দিচ্ছে এখানে। মোলালিটি, মোলালিটি, লিটি মতলব লিটল। হ্যাঁ, মানে ওর মানে না, মানে আমি বোঝানোর জন্য বলতেছি মোলালিটিতে লিটল আছে, তাহলে ছোট হাতের এম, স্মল এম, ঠিক আছে। আর মোলারিটি, মোলারিটি, তো বুঝতে পারতো এটা বড় হাতের এম নিয়ে আসবে। আচ্ছা, তারপরে এই ইকুয়েশনে যদি আমি মানে যে আগের যে তথ্যগুলো আছে সেগুলো যদি বসাই, প্রথম যে স্ট্রেংথটা আছে 0.02, আয়তনটা আছে 4 লিটার। এবার অন্তিম আয়তনটা কত হবে? দেখো প্রথমে তো 4 লিটার ছিল, প্রথমে তো কি ছিল? 4 লিটার ছিল। তারপর ওর মধ্যে আমি কত লিটার অ্যাড করলাম? 1 লিটার অ্যাড করলাম। তাহলে মোট আয়তন কত হয়ে গেল? 5 লিটার, তাই না? তো সেক্ষেত্রে তো এটা হলো তোমার V1, এটা হলো S1। ঠিক আছে, এটা হলো V2, এটা হলো S2, যেটা আমাকে বের করতে হবে। ক্যালকুলেশন করলে অ্যান্সার এটা আসছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সেকেন্ড কোশ্চেন বলছে হেনরির সূত্রের যে ধ্রুবক রয়েছে KH, এর মান কিছু গ্যাসের জন্য দেওয়া রয়েছে, দ্রাব্যতার বৃদ্ধির ক্রম অনুসারে সাজাতে বলেছে। দেখো আমরা জানি হেনরির সূত্র বলতে কি বুঝি। দেখো আমরা জানি যে আংশিক চাপ কার উপর নির্ভর করে? জলে দ্রবীভূত থাকা গ্যাসের মোল ভগ্নাংশের উপর নির্ভর করে, তাই না? গ্যাসের মূল ভগ্নাংশের উপর নির্ভর করে। গ্যাসের কার উপর নির্ভর করে? মূল ভগ্নাংশ। আর মূল ভগ্নাংশ কাই ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ। আবার মূল ভগ্নাংশ দুটা হয়, জানি তো আমরা। মূল ভগ্নাংশ আবার দুখানা হয়, তাই না? একটা কাই 1, একটা হলো কাই 2। কাই 1টা হলো দ্রাবকের মূল ভগ্নাংশ, আর কাই 2টা হলো দ্রাব্যের মূল ভগ্নাংশ, ওই যে 2 আছে। আর আমরা জানি যে কাই 1 প্লাস কাই 2 সমান সমান কত হয়? 1 হয়, তাই কি না? কেন হয়? কারণ কাই 1 সমান সমান লিখতে পারি N1 ডিভাইডেড বাই N1 প্লাস N2, আর কাই 2 সমান সমান লেখা যায় N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। দেখো আমি এখানে শুধুমাত্র কোশ্চেনটা না, সেই কোশ্চেন এর উপর ভিত্তি করে যে থিওরিটা আছে সেটা আমি হালকা পাতলা আলোচনা করে দিচ্ছি। মানে জলে দ্রবীভূত থাকা
গ্যাসের মোল ভগ্নাংশের ওপর নির্ভর করে গ্যাসটা কতটা চাপ দিবে। জলের মধ্যে বা কোনো সলিউশনের মধ্যে দ্রবীভূত থাকা কোনো গ্যাসের মোল ভগ্নাংশ এর ওপর নির্ভর করবে সেই গ্যাসটা কতটা চাপ দিবে। এবার আমরা সেই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই তাহলে আসবে ধ্রুবক, যেহেতু হেনরি বাবা আমাদের হেনরি চাচা এটা উৎপন্ন করেছে তার জন্য আমরা নিলাম পি ইজ ইকাল টু কে এইচ এক্স। ঠিক আছে, হ্যাঁ এটাকে বলা হয় আমরা হেনরি ধ্রুবক বলবো। কি বলবো? হেনরি ধ্রুবক বলবো। আচ্ছা, খুবই ভালো কথা, খুবই সুন্দর। এবার কথাটা হলো কে এইচ এর মানের উপর নির্ভর করে জলের দ্রাব্যতা। কে এইচ এর মান যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, কেএইচ এর মান যদি বৃদ্ধি পায় তাহলে জলের যে দ্রাব্যতা, মানে জলে কোনো গ্যাসের দ্রাব্যতা সেটা হ্রাস পেয়ে যায়। তার মানে কি সম্পর্ক? কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলা যায়, তাই না? কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক বলা যায়। দেখো এখানে আছে। তাহলে আমি যদি এখানে কেএইচ এর মান দেখি, কেএইচ এর মান এখানে সব থেকে বেশি কার? কেএইচ এর মান এখানে সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি সেটা হলো হিলিয়ামের, তাই না? একই না? তাহলে হিলিয়ামের দ্রাব্যতাটা খুবই কম হবে, স্বাভাবিক ব্যাপার। এই দেখো, কম রয়েছে, সব থেকে বেশি অক্সিজেন, তাহলে অবশ্যই এর কেএইচ এর মানটা কি হবে? কম হবে। দেখো অক্সিজেন আছে 34.86। ঠিক আছে, সেটা বুঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেনে চলো, এন হেক্সেন আর এন পেন্টেন। দেখো এখান থেকে যদি সলিউশনের পার্টটা দেখো, সলিউশনের পার্টে তোমাকে মনে রাখতে লাগবে যে রাউল্টের যে সূত্র রয়েছে না, বিজ্ঞানী রাউল্ট, রাউল্টের যে সূত্র, ঠিক আছে, এর ধনাত্মক বিচ্যুতি আর একটা ঋণাত্মক বিচ্যুতি রয়েছে। ঠিক আছে, তারপরে রাউল্টের সূত্র যারা মেনে চলে আর যারা মেনে চলে না। ঠিক আছে, আর একটা হলো অ্যাজিওট্রপিক মিশ্রণ আছে, অ্যাজিওট্রপিক সলিউশন। এই যে পার্টটা থেকে না তোমাকে কোশ্চেন এখান থেকে আসবে। এর কি কোশ্চেন আসবে? উদাহরণগুলো ভালো করে দেখবা, হ্যাঁ। ঠিক আছে, তো ওই উদাহরণটা দিয়েই দিয়েছে। দেখো এন হেক্সেন আর এন পেন্টেন, এদের মধ্যে কোন আর কি মানে অপশন দিয়েছে কোনটা সত্য নয় আর কি, তাই বলেছে। আমরা জানি এন হেক্সেন আর এন পেন্টেন এই দুজন, আমরা রাউল্টের সূত্র কি করে মেনে চলে। তো রাউল্টের সূত্র যদি মেনে চলে তাহলে এরা কি ধরনের দ্রবণ গঠন করবে? তাহলে এরা হলো আইডিয়াল সলিউশন গঠন করবে। আইডিয়াল সলিউশন, যেমন আইডিয়াল গ্যাস রয়েছে, ঠিক তেমনি এখানে আইডিয়াল সলিউশন গঠন করবে। আর আইডিয়াল সলিউশন যদি গঠন করে আমরা জানি সেক্ষেত্রে এনথালপির পরিবর্তন জিরো হয়। সেক্ষেত্রে আয়তনের পরিবর্তন জিরো হয়, এবং তারা রাউল্টের সূত্র তো মেনে চলবে, কারণ আদর্শ গ্যাস মানে রাউল্টের সূত্র মেনে চলা। আর এরা তো রাউল্টের সূত্র মেনে চলে, তার মানে এটা থাকছে এরা ন্যূনতম স্ফুটনাঙ্গ বিশিষ্ট অ্যাজিওট্রপিক গঠন করে। এটা ভুল হয়ে গেল। ঠিক আছে, এরা অ্যাজিওট্রপিকই গঠন করে না। তাহলে আমরা লিখতেই পারি যে যারা আর কি, যারা রাউল্টের সূত্র মেনে চলে, যারা রাউল্টের সূত্র মেনে চলে তারা অ্যাজিওট্রপিক মিশ্রণ করে না। অ্যাজিওট্রপিক মিশ্রণ কি? অ্যাজিওট্রপিক মিশ্রণ কি? হ্যাঁ, অনেকজনের প্রশ্ন হতে পারে যে অ্যাজিওট্রপিক মিশ্রণটা কি দাও? অ্যাজিওট্রপিক মিশ্রণ হলো এমন একটা গ্যাস মিশ্রণ যে গ্যাস মিশ্রণের প্রথম অবস্থা এবং অন্তিম অবস্থা পরিবর্তন হওয়ার পরও তাদের গ্যাসের যে সংযুক্তি চেঞ্জ হয় না। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি আমার একটা বন্ধুর সাথে আর কি ঘুরতে বেরোলাম। ঠিক আছে, বুঝতে পারলা? আমি এর একটা আমার একটা বন্ধুর সাথে ঘুরতে বেরোলাম। এবার সেই বন্ধুটা ধরো কোনো কারণবশত নেশা করে। ঠিক আছে, কোনো বাজে অভ্যাস আছে বা বাজে স্বভাব রয়েছে। এর মানে এই নয়, দেখো আমরা কোনো বন্ধুর সাথে এই কারণে মিশবো না যে সে খারাপ বা সে অন্য পথে গিয়েছে। আমাদের কাজ এটাই থাকবে যে তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া। ধরো এরকম তো হতে পারে অনেকজনের বন্ধুর মধ্যে একটা খারাপ অভ্যাস রয়েছে। ঠিক আছে, আমি খারাপ অভ্যাস বলতে আমি এটাকে ধরলাম, ধরো আমার না চা খাওয়ার তেমন ইচ্ছা নেই। ধরো আমি আমার একটা বন্ধুর সাথে গেলাম, সে খুব চা খায়। ঠিক আছে, গরমের মধ্যে কে চা খায় আমি জানি না, বাট ওই খায়। হ্যাঁ, এবার আমি ওর সাথে গেলাম। ঠিক আছে, তো যাওয়ার পরেও কিন্তু আমাকে সেই অভ্যাসটা আনতে পারলাম না, বা ওই আনার চেষ্টা করলো যে না ভাই চিটু আজকে খেয়ে নে একটা, একটা চা খেয়ে নি। না আমি খাবো না, কারণ আমার খাওয়ার ইচ্ছা নাই, এক কথায়। তাহলে আমার যেটা অবস্থা ছিল এর সাথে মেশার পরও আমার অবস্থা সেটাই থাকলো। অ্যাজিওট্রপিক মিশ্রণটা ঠিক তেমনই জিনিসটা, ওদের সংযুক্তি চেঞ্জ হয় না। সেই সমস্ত মিশ্রণের সংযুক্তি, আশা করি বুঝতে পারলে কিনা জানি না, সংযুক্তি চেঞ্জ হয় না। এটা নয়, বাট এটা আর কি আমি আরো সুন্দরভাবে যেটা বোঝানোর কথা আমি সেটা বোঝালাম। আসলে এটা বিষয়টা না, বিষয়টা আরো অন্যভাবে, বাট আমি বোঝানোর চেষ্টা করলাম এভাবে। ঠিক আছে, চলো নেক্সট পেজে চলে যাই। 3 নাম্বার পেজে দেখো, 3 নাম্বার পেজে। আচ্ছা, একটু আমি সময় নিচ্ছি করে, হ্যাঁ আমি একটু মানে 2 মিনিট সময় নিচ্ছি, তারপর আমি ফিরে আসতেছি, ঠিক আছে?
থাকো। আচ্ছা, ঠিক আছে, কোথায় ছিলাম যেন? 4 নম্বর কোশ্চেনে। দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক রয়েছে। মিনিমাম 3 থেকে 4টা তো আসবেই। ঠিক আছে, এই বিবৃতিমূলক কোশ্চেনগুলো নিটেও আসে। ভালো কোশ্চেন আর কি, সময় সাপেক্ষ, থিওরি আর কি ভালো থাকতে লাগবে। আচ্ছা চলো কথা না বাড়িয়ে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে সংখ্যাগত ধর্মের ভিত্তিতে কেসিএল এর আণবিক ভর গণনা করা হলে তার সাধারণ আণবিক ভরের চেয়ে কম হয়। কারণ পরীক্ষামূলকভাবে নির্ধারিত মোলার ভর সবসময় আর কি প্রকৃত মানের চেয়ে কম হয়। তো এটার উত্তর আমি বলে দিচ্ছি, এটার উত্তর হলো মানে প্রথমটা সঠিক বাট দ্বিতীয়টা সঠিক নয়। কেন বলতো? এই যে কেসিএল যদি আমি করি, কেসিএল তীব্র তড়িৎ বিশ্লেষক, তাই না? আর এটা উৎপন্ন করে কে প্লাস এবং সিএল মাইনাস। ঠিক আছে, কে প্লাস সিএল মাইনাস উৎপন্ন করলো। আমরা জানি সুলজে হার্ডি নিয়ম, জানি তো সুলজে হার্ডি নিয়ম? হ্যাঁ, সুলজে হার্ডি নিয়মে কি বলা আছে, যে কোনো সলিউশনে যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে অণুর সংখ্যা বেড়ে যায়, তার তঞ্চন ক্ষমতা বেড়ে যায়। বাট এখানে তঞ্চনের ব্যাপারটা না, বাট আমি তোমাদের ওই যে ওই জিনিসটা রিভাইজ করার জন্য বলে দিলাম না। এবার কথা হলো কলিগেটিভ প্রপার্টি কি, বা সংখ্যাগত ধর্ম বলতে কি বুঝি। সংখ্যাগত ধর্ম এমন একটা ধর্ম যেটা শুধুমাত্র নির্ভর করে কার উপর? কণার কণার সংখ্যার উপর, তাই না? যেখানে কণার সংখ্যাটা বেশি তার সংখ্যাগত ধর্মটা কি? বেশি। বুঝতে পারলা? এবার কথা হলো কেসিএল যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ, তো তারা আর কি কি করবে, তারা তারা মানে বেশি পরিমাণে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন করবে। ঠিক আছে, যার কারণে এদের আণবিক ভর গণনা করা হলেও সাধারণ আণবিক ভরের থেকে কি হয়? কমই হয়। দেখো এর মানে দেখো এই যেটা আমি বললাম আর কি, সংখ্যাগত ধর্ম বৃদ্ধি পাবে, আণবিক ভর সংখ্যাগত ধর্মের ব্যস্তানুপাতি হয়, পরীক্ষালব্ধ আণবিক ভরের স্বাভাবিক থেকে কম আসে। তবে পরীক্ষামূলক মোলার ভর সবসময় কম হয় এবং অণু সংযোজন ঘটলে তার থেকে আরো বেশি হতে পারে। মানে দেখো, এখানে আবার আরেকটা জিনিস কনসেপ্টের ব্যাপারটা আছে, সেটা আমি একটু হালকা বোঝাতে যাচ্ছি। আমি জানি তোমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, বাট আমি তাও আর কি বোঝানোর চেষ্টা করব। দেখো, ভ্যান টপ গুণকের একটা মানে সিরিজ রয়েছিল, আমি পড়িয়েছিলাম সম্ভবত ব্যাচে, যে অনুর না ভ্যান টপ গুণকের যে ফ্যাক্টর থাকে আই, তো ওই ফ্যাক্টরটা আসার কারণ ছিল আহ, অণুর সংযোজন এবং বিয়োজন ক্ষমতার উপর নির্ভর করার পর এই ভ্যান টফ গুণকটা এসেছিল। অনেক অণু একে অপরের সাথে সংযোজন করে এবং কিছু কিছু অণু আবার বিয়োজনও করে। যদি সংযোজন করে কোনো কারণবশত সংযোজন করে, একটা অণু যদি আরেকজনের সাথে সংযোজন করো, ধরো আমি অ্যাসিডিক অ্যাসিডের কথাই বললাম, CH3COOH, তো এই অণুটা যদি একে অপরের সাথে সংযোজন হতো তাহলে জিনিসটা কেমন দেখতে হতো? দেখো এরকম করে, এটাকে আমি কিভাবে উল্টো লিখলাম, তাহলে এদিকে ও, এদিকে এইচ, এদিকে ডবল বন্ড অক্সিজেন, এদিকে CH3। দেখো, তাহলে এর হাইড্রোজেন বন্ডিং করে ডাইমার গঠন করতেছে। এরা সংযোজন করলো, এবং সংযোজন করলে কি হয় দাদা? সংযোজন করলে কি হয় বলতো? স্বাভাবিক ব্যাপার, ওর যে আণবিক ভর যেটা হওয়ার কথা মানে তাত্ত্বিকভাবে, বাট পরীক্ষালব্ধভাবে সেটা হয় না। কারণ সংযোজন করার পর তার আণবিক ভরটা বেড়ে যায়, যেটা আর কি এখানে বলেছে মোলার ভর শব্দ প্রকৃতি মান থেকে কম হয়, যেটা নিতান্তই আপাতমস্তক ভুল কথা। তো এটা ভুল, আগেরটা সঠিক। আশা আশা করি বুঝতে পারলাম। চলো নেক্সট। বলেছে এত গ্রাম ফেনল একটি দ্রাবকে দ্রবীভূত করা হয়েছে যার কেএফ এর মান দিয়ে দিয়েছে হিমাঙ্কের অবনমন কত পার্সেন্ট ডাইমার। এই যে দেখো ডাইমার বলতে হবে, দেখো পরে কোশ্চেন মিলে গেল। আচ্ছা, হিমাঙ্কের অবনমন, তাই না? তো আমরা জানি ডেল টি এফ সমান সমান আই কে এফ ইন্টু এম।
এই যে আই বলতে ভ্যান টপ গুণকের কথা বলা আছে। যখন ভ্যান টপ গুণক বললাম, ভ্যান টপ গুণক বলতে কি বোঝায় বলো তো? ভ্যান টপ গুণক আই ইজ ইকুয়াল টু পরীক্ষালব্ধ মান বাই তাত্ত্বিক মান, তাই না? যে কোনো পরীক্ষালব্ধ মান হতে পারে, সেই পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের অনুপাত হলো ভ্যান টপ গুণক, যার কারণ যেটার মাধ্যমে আমরা বের করতে হয় সেটার কোনো সংযোজন না বিয়োজন হয়েছে। সংযোজন ক্ষমতা বিয়োজন ক্ষমতা বের করার জন্য আরো নিয়েছে আলফা রয়েছে, এক্স রয়েছে, এটা জানো। আচ্ছা, কোশ্চেনে যাই। কোশ্চেনটা হলো যে ফেনল একটা দ্রাবকে দ্রবীভূত করা হয়েছে, কেএফ এত, হিমাঙ্কের অবনমন এত দেওয়া আছে, তাহলে কত পার্সেন্ট ডাইমার তৈরি হবে? দেখো প্রত্যেকটার মানই দেওয়া আছে। মোলারিটি আশা করি দেওয়া আছে, মোলারিটি দেওয়া নেই, মোলারিটি বের করতে হবে। ডেল টিএফ দেওয়া আছে, ডেল টিএফ অবনমন হ্যাঁ দেওয়া আছে, ডেল টিএফ এর মান দেওয়া আছে, ডেল টিএফ এর মান হলো 7 কেলভিন, কেলভিনই দেওয়া আছে কারণ কেলভিনে বের করতে হবে। আইটা আমাকে বের করতে হবে। আই কিভাবে বের করে? আইটা কিভাবে বের করে দেখো, আমরা এইভাবে বের করবো, সেটা হলো আলফাকে ইউজ করে। আলফা ইজ ইকুয়াল টু আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখান থেকে যদি তুমি ডাইরেক্ট আই বের করতে চাও তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে ওয়ান মাইনাস আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই এন। আচ্ছা, এবার আলফার মানটা কত দাদা? একই না? এবার এখানে আলফা বা এন এর মানটা কি সমস্ত এটা তো জানতে হবে না। এখানে আলফা মানে বিয়োজন কতটা হয়েছে, এখানে বিয়োজনের কথা বলেনি। তো এন তো আমরা জানি, এন আমরা বলতে পারবো, তাই না? এনটা কি সেটা আমরা বলতে পারবো। এখানে এন এর মান কত দেওয়া আছে? এখানে এন এর মান দেওয়া আছে হলো 2, কারণ এরা হলো ডাইমার গঠন করে। কারণ মনোমার যদি হতো তাহলে তো এন ইজ ইকুয়াল টু 1 নিয়ে চলতাম, আর ডাইমার গঠন করে মানে বুঝতে হবে এন এর মান হলো 2। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বুঝতে পারলা, সেক্ষেত্রে যদি আমরা এন এর জায়গায় 2 বসাই তাহলে সেক্ষেত্রে কি হবে? 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু আই। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার কথাটা হলো এখান থেকে তাহলে আয়ের মানটা বের করি, এই জায়গায় বসিয়ে দিই। তাহলে আয়ের মান, কে এফ এর মান কত দাঁড়িয়েছে? 14। আর মোলারিটি তোমার বের করতে হবে, তো মোলারিটি আমরা কিভাবে বের করব? প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাই না? এইভাবে ডাইরেক্ট আমরা যদি বের করে দিই, কারণ মোল পার কেজি, তাই না? এবার কতটা হলো? প্রদত্ত ভর হলো মানে আমাদের 75.2 এবং তার আণবিক ভর হলো 94। হয়ে গেল। এখান থেকে যদি আই বের করো তাহলে অ্যান্সার আসবে আমাদের 0.8 মোল পার কি, আচ্ছা মোল তো না, আই বের হলো, এই তো একক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এর জায়গায় যদি আমি 0.8 বসিয়ে দিই, তো সেক্ষেত্রে কি হচ্ছে? আমি 0.8 বসিয়ে দিলাম, 1 - আলফা আলফা বাই 2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আলফার মান কত আসবে? 0.75। ঠিক আছে, যেটা প্রায় কাছাকাছি কার? 80%, তাই না? এত পার্সেন্ট বিয়োজন হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। নাহলে দেখে নিবা আবার ভিডিওটা, কই বাত নেই। না হলে অবশ্যই বলবা কোথায় মিস্টেক করলাম। আমরাও মিস্টেক করতেই পারি, হতেই পারে। না না, করিনি। দেখো, নিম্নোক্ত কোন পদ্ধতি দ্বারা লায়োফোবিক সলগুলি জমাট বাঁধা সম্ভব নয়? স্বাভাবিকভাবে আমরা যদি ইলেকট্রোফেরোসিস করি হয়, বিপরীত চার্জের সল দিই, আচ্ছা হয়, তড়িৎ বিশ্লেষণ যোগ করলে তো হচ্ছেই, আর একটা প্রতিরক্ষাকারী সংরক্ষক হয়, তো সংরক্ষক করলে যদি অ্যাড করি তাহলে আমরা কোএগুলেশন হয় না, অর্থাৎ জমাট বাঁধে না। বুঝতে পারলা? এর কারণটা কি? দেখো বিশ্লেষণটা এখানে লিখে দিয়েছি। দেখো লেখা আছে, কি লেখা আছে? লায়োফোবিক। আচ্ছা, ও লায়োফোবিক তো বলিনি, লায়োফোবিক বলতে কি বুঝো, তাই না? তো ফোবিক মানে হলো, ফোবিক অনেকের থাকে না যে ফোবিয়া হয়। ফোবিয়া মানে ভয়, কোনো জিনিস থেকে ভয়, যে না আমার ভয় লাগতেছে, কি? লায়ো ফোবিক। ফোবিক মানে ফোবিয়া, তার মানে আমি এখানে লায়ো মানে দ্রাবক মানে জল, ফোবিক মানে ভয়, তাহলে ভয় দূরে চলে যাবে, তাহলে বিকর্ষী। দ্রাবক বিকর্ষী, আশা করি বুঝতে পারলে। আচ্ছা তোমরা জানো, আমি জানি তোমরা জানো, বাট তাও দেখে নাও। লায়োফোবিক মানে দ্রাবক বিকর্ষী সলগুলো বেশ অস্থিতিশীল টাইপের হয়। কারণ এবার এর মধ্যে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাড করো বা ইলেকট্রোফেরেসিস করো, তাহলে এর যে আধানগুলো প্রশমিত হয়ে যায়, কারণ এরা অস্থিতিশীল টাইপের। এবার ইলেকট্রোফেরেসিস এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এদের যে আয়নকে প্রশমিত করতে পারবো, এবং যার কারণে এরা কি হয়ে যাবে? জমাট বেঁধে যাবে। কিন্তু এর মধ্যে যদি প্রতিরক্ষাকারী কোলয়েড যেমন লায়োফিলিক সল, এক প্রকার অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে লায়োফিলিক কলার চারপাশে একটা প্রতিরক্ষামূলক একটা স্তর তৈরি হবে, যেটা আর কি জমাট বাঁধতে ওদেরকে বাধা দেবে। এটাই তো অ্যান্সার, তাই না? নেক্সট, সিএমসি, ক্রিটিক্যাল মিসেলাইজেশন কনসেন্ট্রেশন। বা খুব সুন্দর কথা। এই পৃষ্ঠতল সক্রিয় পদার্থের অণুগুলি কি হয়? অণুগুলি যুক্ত থাকে, কারণ বাইরে থাকে হলো, বাইরে থাকে হলো হাইড্রোকার্বন অংশটা, বাইরে থাকে কি? হাইড্রোকার্বন অংশটা, বাইরে কি থাকে? হাইড্রোকার্বন অংশগুলো। আর ভিতরে কি থাকে? ভেতরে থাকে হলো ধ্রুবীয় পার্ট, আর এগুলো হলো অধ্রুবীয় পার্ট। একটা যদি সাবানের উদাহরণ হয়,
C17 H35 COONA। তো সেক্ষেত্রে আমাদের এটা হলো হাইড্রোকার্বন অংশ, যেটা আর কি দ্রাবক বিকর্ষী, যেটাকে বলো লায়োফোবিক। বুঝতে পারলা? এটা হলো বাইরে থাকে। দেখো বিশ্লেষণও করা আছে ভালো দেখো, সিএমসি তে পৃষ্ঠতল সক্রিয় পদার্থের অণু, আবার পৃষ্ঠতল সক্রিয় পদার্থ অণু কিন্তু আবার দু প্রকার হয় বেটা। কি কি হয়? দুই প্রকার হয়। যেটা আমি লিখলাম এই পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, এটা হলো ঋণাত্মক টাইপের। ঠিক আছে? ধনাত্মক টাইপের কি রয়েছে আমার আপাতত এখন মনে আসতেছে না। ঠিক আছে? সিটাইল দিয়ে কিছু একটা সামথিং ছিল, সিটাইল দিয়ে, হ্যাঁ, আমার যতটা আমি মনে রাখতে পারছি, সিটাইল দিয়ে কিছু একটা ছিল, সেটা দেখে নিও। একটা ধনাত্মক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, একটা ঋণাত্মক। ধনাত্মক আর এটা হলো ঋণাত্মক। আচ্ছা, তো বলেছে পৃষ্ঠতল সক্রিয় পদার্থের অণু বা আয়নগুলো মুক্ত অবস্থায় না থেকে পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় মাইসেল নামক বৃহৎ কণার সৃষ্টি করে। সংযুক্ত থাকে, এই যে বললাম না, দেখো এর সাথে এটা পার্ট সংযুক্ত হয়ে আছে, হাইড্রোকার্বনের সাথে আমরা ধ্রুবীয় পার্টটা সংযুক্ত হয়ে আছে। ঠিক আছে? যেটা যদি ভালো করে দেখো বইয়ের মধ্যে দেখবে এরকম করে রিং টাইপের আছে, আর এই রিং গুলো হলো কার্বনের চেন, কার্বন আর হাইড্রোজেনের চেন। ঠিক আছে? তাহলে নেক্সট পার্টে 5 নম্বর কোশ্চেন বলছে ঋণাত্মক আধানযুক্ত কোলরীয় দ্রবণের জন্য তিনটে আয়ন রয়েছে, তার তঞ্চন কত ক্রমহ্রাসমান ক্রম। এই যে একটু আগে যে সুলজে হার্ডি নিয়ম বললাম, সুলজে হার্ডি রুল, এখানে কি বলা হয়েছে যে তঞ্চন ক্ষমতা নির্ভর করা হলো বিপরীত আধানযুক্ত আয়নের বা কোনো অণুর, অণু তো বলতে পারবো না, হ্যাঁ আয়নের কি আধানের পরিমাণের উপর, মেনলি বলতে পারো আধান। যার আধান বেশি, সেটা আধান বেশি, তার তঞ্চন ক্ষমতা বেশি, সে তঞ্চিত হবে। সে কি হবে? সে তঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে? কোনো যে ক্যাথোড আর অ্যানোড নিচে থিতিয়ে পড়বে। আচ্ছা ভালো কথা, এই তিনজনের মধ্যে যদি আমি দেখতে পাই অ্যালুমিনিয়ামে 3+ রয়েছে, তাহলে এক আধান সংখ্যা বেশি। তারপর বেরিয়াম, অ্যান্ড দেন তোমার সোডিয়াম। বাট এখানে ক্রমহ্রাসমান, মানে তার উল্টা চাইছে, তাই না? উল্টা করো, তাই না? আচ্ছা, ও আচ্ছা, ক্রমহ্রাসমান, ঠিকই 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 আছে, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, না 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 ঠিকই বলেছে, ঠিকই আছে। ক্রমহ্রাসমান মানে বড় থেকে ছোট, মানে যে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, ঠিকই আছে। তারপর নেক্সট, আচ্ছা সুন্দর ব্যাপার, বলছে লাফিং গ্যাস বেটা। লাফিং গ্যাসটা কি হয় আমাদের? নাইট্রাস অক্সাইড, আমরা জানি, এটা তোমরা জানো, নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O। আর যদি NO হয় এটাকে বলে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। এটা আবার ডাইমার গঠন করে, জানো তো? ডাইমার গঠন করে। ডাইমারটা কেমন হয়? এরকম হয়, প্রতিসম হয় আবার অপ্রতিসম হতে পারে। আচ্ছা, যাচ্ছি না ওই বিষয়। ডায়ামাইগ্রেটিং না কি হয় ওটা দেখে নিবো, একটা ছক করিয়েছি তোমাদের, ঠিক আছে? তারপর যদি বলা হয় তারপর কি বলেছে, HNO3, তাই না? HNO3 অ্যানহাইড্রাইড কি? HNO3 মানে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড হবে তোমার নাইট্রোজেন পেন্টঅক্সাইড। কি হবে? নাইট্রোজেন পেন্টঅক্সাইড। আর নাইট্রোজেন অ্যাসিডের হাইড্রাইডটা কি হবে? এই যে হাইড্রোজয়িক অ্যাসিড, হাইড্রোজয়িক অ্যাসিড, দেখো এটাকে বলে অ্যামোনিয়া। এটাকে কি বলে? অ্যামোনিয়া। ঠিক আছে? জাস্ট এটা একটু উল্টা করে দিলে কি হয়েছে আমাদের? কি হবে? কি হয়ে যাবে? হাইড্রোজয়িক অ্যাসিড। উল্টা বলতে মানে আমাদের এইচটা সামনে, এনটা এদিকে, আর তিনটা তো ছিল, তাহলে হয়ে গেল হাইড্রোজয়িক অ্যাসিড। আশা করি বুঝতে পারলাম। চলো নেক্সট পার্ট হয়। দেখো বলেছে বিক্রিয়া থেকে XYZ সম্পর্কে সঠিক তথ্য আর করো। এই যে একটু আগে যেটা বললাম, দেখো করতে করতে চলে আসলো, এটা হলো নাইট্রিক অক্সাইড, এটা অক্সিজেন, এটা হলো নাইট্রোজেন ডাই অক্সাইড, আর এটা হলো ডাইমার গঠন করেছে। ঠিক আছে? এবার কতটা হলো, কি কি বলেছে যে এক্স বর্ণহীন, হ্যাঁ নাইট্রিক অক্সাইড বর্ণহীন, বাদামি ভুল কথা, বর্ণহীন ঠিক, তাহলে এই এই অপশন আমি বেছে নিলাম। তারপর নেক্সট বলেছে NO2 প্যারাম্যাগনেটিক, বর্ণহীন ডায়ামিন, আচ্ছা দেখতে হবে, চলো দেখি। NO2 যদি হয়, তাহলে যদি আমি নাইট্রোজেনকে যদি আমি মানে চিরফার করি এক কথায়, তাহলে নাইট্রোজেন কি হবে? N2- হয়ে আছে। তো নাইট্রোজেনের এমনি থাকে 7টা ইলেকট্রন, তো মাইনাস মানে দুটো অ্যাড হয়েছে, তাহলে হয়ে গেল 9টা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p আমাদের 5। তাহলে এটা তো অরবিটাল ফিক্স হয়ে আছে, তাহলে 2p-তে 5 আছে, তাহলে 2p 5 যদি আমি করি 1 2 3, আচ্ছা সরি তিনটা খুব হয়, আমি ডি ব্লকের মতো করে যাচ্ছি। তো তিনটা যদি খুব হয় 1 2, 5টা ইলেকট্রন, তাহলে একটা অযুগ্ম ইলেকট্রন পড়ে থাকতেছে, দেন অযুগ্ম ইলেকট্রন, তাই না? একটা ইলেকট্রন তোমাদের মতোই সিঙ্গেল, তাহলে কিসে?
প্যারা মানে প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য ধরলো, তাই না? তোমাদের মতো সিঙ্গেল হয়ে আছে, মানে অযুগ্ম হয়ে আছে, তার জন্য প্যারা মানে প্রেম করবে এক কথায়, মানে প্যারাম্যাগনেটিক টাইপের। তাহলে এটা হলো প্যারাম্যাগনেটিক, এটা ডায়া, তাহলে এটাই উত্তর হয়ে গেল। খতম। নেক্সট। আচ্ছা, বিশ্লেষণ দেখা আছে, আমি তো বলে দিলাম, তোমরা দেখে নিও আর কি। নেক্সট কি বলেছে, H2SO3। এটা আমি এখন এখন বুঝিয়ে দিচ্ছি, বাট এর স্ট্রাকচারটা আমি পরে বোঝাবো। দেখো, এটা যদি জারণ সংখ্যা তোমরা এইভাবে বের করতে চাও যে H2SO3, তো সবসময় কিন্তু এর জারণ সংখ্যা আসবে না। কারণ আমরা জানি যে যেহেতু সালফার এখানে কেন্দ্রীয় পরমাণু, সালফার যেহেতু 16 নম্বর গ্রুপে আছে, তাহলে সর্বোত্তম যে জারণ সংখ্যা সেটা +6ই হবে, এর বেশি কিন্তু হবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এবার আমি এর যদি জারণ সংখ্যা বের করি, এর উপর স্টার মার্ক দিয়ে দিলাম, তো জারণ সংখ্যা যদি বের করতে যাই, তো সেক্ষেত্রে কি হবে, হাইড্রোজেনের জন্য হলো +2, এস এর জন্য বের করতেছি, আর অক্সিজেন জারণ সংখ্যা -2 হয়, 3 × 6 = 0। এক্স ইজিক্যালটা কি 6 এদিকে দিয়ে গেল -2, তাহলে অ্যান্সার আসতেছে +4। +4, H2S3 +4, তাহলে কি অপশন একে ডি, তাই না? তারপর H2SO5, H2SO5। এবার এবার একটা কথা হলো, কথাটা হলো দেখো, এটা হলো এখানে দ্বিক্ষারীয় বলেছে। এবার অনেকজনের প্রশ্ন হবে যে দ্বিক্ষারীয় জিনিসটা কি? দ্বিক্ষারীয়, দ্বিক্ষারীয় মানে এর যদি স্ট্রাকচারটা তোমাদেরকে ভালো করে দেখাই, তাহলে আমি বলবো স্ট্রাকচারের দিক থেকে যাও, হ্যাঁ, স্ট্রাকচার গঠন আঁকাও, খুব সুন্দর হবে, গঠন আঁকায় সুন্দর হবে। দেখো, সালফারের যদি মনে রাখতে চাও, এটা হলো তোমাদের টোটকা, আমি বলেছিলাম। কেন এরকম আঁকালাম, কারণ সালফার 16 নম্বর গ্রুপে আছে বস, 16 × 6, তাহলে 6টা হাত হবে, একটা হাত, দুটো হাত, তিনটা হাত, চারটা হাত, পাঁচটা হাত, 1 2 3 4 5, তাহলে মিলছে না, তাই না? তাহলে আরেকটা হাত দিয়ে দিই, ডবল বন্ড দিয়ে দিলাম, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই বস। এবার কতটা হলো, তাহলে 6টা হাত হয়ে আছে। এবার আমি যদি H2SO3-র কথা ধরি, হাইড্রোজেন কটা আছে, দুটো, সালফার অক্সিজেন কটা আছে, তিনটা, তাহলে তিনটা অক্সিজেনের মধ্যে দুটো অক্সিজেন খরচ হয়ে গেছে, তাহলে কি করা যায়, কি করা যায়, আরেকটা যদি আমি এখানে ওইস দিয়ে দিই, তাহলে আমার তিনটা অক্সিজেন পূরণ হয়ে গেল। আর হাইড্রোজেনের জন্য আহ, এখানে একটা কিছু ভুল করতেছি, ঠিক আছে, আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি এটা পরবর্তী সময় আবার এসে নিয়ে করছি, ঠিক আছে? আপাতত তোমরা দেখে নাও, আমি পরবর্তী সময় এখন মাথায় আসেন, হতেই পারে ভাই, আমি আবার এসে জিনিসটা এখানে দেখাবো, কিন্তু খুব সহজভাবে, ঠিক আছে? ঠিক আছে, নাহলে আমি একটু একটু দাঁড়াও, আমি আমার খাতাটা বের করে আমি কি করেছিলাম আমার মনে পড়ছে না, আমি যদি দেখে নিতে পারি তাহলে আরো সুবিধাজনক হয়। একটু দাঁড়াও। একদম একদম, চলে আসছি। এবার কথাটা হলো, ঠিকই করেছিলাম, বাট আমরা এটা ভুলে গেছি যে আমরা যে অ্যাসিডটা আগে প্রথমে কি করলাম, H2SO3, এটাকে আমরা বলবো সালফিউরাস অ্যাসিড। কি বলবো? সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা সঠিক একদম, যে আমি যেটা বললাম ওটাই আর কি নিয়ম, ওটা দিয়ে তোমরা আগে করবা। যে কি বললাম, সালফার একটা ডবল বন্ড, মেনলি সালফারের দুটা ডবল বন্ড করতে হয়, কারণ নাহলে হাত মিলবে না। ঠিক আছে, তো দুটা ডবল বন্ড আর দুটা সিঙ্গেল বন্ড, তাহলে 2 2 4 আর 5 6 হয়ে গেল। তো এর উপর ভিত্তি করে এখন আমাকে স্ট্রাকচার করে দিই। যদি আমি দেখো H2SO4 এর স্ট্রাকচারটা পাই, তাহলে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা অক্সিজেন আমি গিলে নিয়েছি, চারটা অক্সিজেন আছে, তাহলে আরেকটা হাতে আমি আরেকটা অক্সিজেন দিয়ে দিব। এবার আরেকটা হাতে এদিকে ওইচ, এদিকে ওইচ। এবার এই ক্ষেত্রে দেখো দুটা ওইচ আছে, তাহলে এটার জন্যই আমি বললাম এটাকে বলে দ্বিক্ষারীয় অ্যাসিড। কি ক্ষারীয়? দ্বিক্ষারীয়। আর এদিক থেকে যদি করো মানে কি বলে এটার জারণ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আরো সুবিধা হবে। অক্সিজেনের জন্য -2, অক্সিজেনের জন্য কি হবে, -2, ঠিক আছে, এটার জন্য হবে -1, ওএইচ এর জন্য হবে -1, তাহলে মোট কত হচ্ছে, 2 1 3, 3 4 5 6, তাহলে এর জারণ সংখ্যা হলো +6। তাহলে H2SO4 এর জন্য হবে +6, কিন্তু দ্বিক্ষারীয়। ওকে, এবার যদি আমি করি H2SO4, এবার S2 আছে। এবার অনেক সময় তোমাদের এই জিনিসটা আমি বলেছিলাম যে পাইরো শব্দটা কেন আসে, তারপর পারক্স শব্দটা কেন আসে। যখন পারক্স মানে যখন আসবে, পারক্স শব্দটা, তখন বুঝতে হবে তোমার মধ্যে SO, মানে এই বন্ডটা আছে। আর যখন তো আসবে হাইপো, হাইপো বা হাইপো বা থায়ো, হাইপো তো না, থায়ো আসবে,
থাইও, তার মানে বুঝতে হবে যে সালফার আরেকটা সালফারের সাথে ডবল বন্ডে যুক্ত হয়ে আছে। তারপর আরেকটা শব্দ রয়েছে হলো কি আরেকটা রয়েছে হলো পারক্সো তো হলো, থাইও হলো, আরেকটা আছে পাইরু। হুম, পাইরো কথার অর্থ হলো এসওএস, এই ইমার্জেন্সির যে শব্দটা এসওএস। হ্যাঁ, এবার আমরা H2SO5 এর স্ট্রাকচার আঁকবো, ঠিক আছে? H2SO5, চলো H2SO5 এর যদি আমরা স্ট্রাকচার অঙ্কন করি, দাঁড়াও ওটা মুছে নিচ্ছি, একটু দেখি আমি ভিডিওটা চলছে কিনা, কারণ আমি প্রথম, হ্যাঁ আশা করি চলছে। Okay, হুম, দেখো একই জিনিস, সালফার নিয়ে নাও, ডবল বন্ড দিয়ে দাও, এদিকে ডবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, সিঙ্গেল, এটা হলো তোমার কাজ। প্রথমত আগে এটা আগে এই অঙ্কন করে নেবে, তারপর কোনো কথা। H2SO5 আছে, H2SO5 আছে, তাহলে সেক্ষেত্রে ডবল বন্ড একটা অক্সিজেন চলে গেল। এবার মন তোমার কি বলবে, ডবল বন্ড আরেকটা অক্সিজেন বসায়, একটা হাতে OH বসায়, বাট এখানে তো পাঁচটা অক্সিজেন আছে, আমার তিনটা অক্সিজেন ক্ষরণ করলাম, তাহলে এখানে কি করবো, OH হয়ে গেল। তাহলে এটা কি হবে, যেহেতু OA এসেছে, তাহলে এই বন্ধনের নাম হলো পারক্স। আমি বললাম না, এই শব্দ এই জিনিসটা আসবে, এটা আসলে হলো পারক্স। আর এটা হলো মনো, এটা হলো পারক্স, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা হলো মনোসালফিউরিক অ্যাসিড। এর অপর নামও রয়েছে, ঠিক আছে, এর অপর নাম হলো ক্যারো অ্যাসিড, সম্ভবত, সম্ভবত না এটাই। দেখো তাহলে উত্তর, তাহলে জারণ সংখ্যা কি, -2, -2, -1, আর এদিকে হলো -1, 2 2 4 5 1 6। তাহলে H2SO5 এর জন্য এটা, আর এবং এক ক্ষারীয়, কারণ দেখো একটা OH রয়েছে। আর এটার জন্য হবে এটা +5 দ্বিক্ষারীয়। তো এটার যদি স্ট্রাকচার অঙ্কন করি, তো সেক্ষেত্রে কি এস এস আছে না, কি আছে, এস এস আছে, তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এস আর এস বন্ধনে আছে। তোমার কাজ ডবল বন্ড দেওয়া, ডবল বন্ড অক্সিজেন দেওয়া, এদিকে ডবল বন্ড দেওয়া, এদিকে ডবল বন্ড দেওয়া। দেখো এখানে অলরেডি পাঁচটা হাত হয়ে গেছে, তাহলে একটা সিঙ্গেল বন্ড দেওয়া, এটা হলো তোমার মাথায় থাকবে বস, ঠিক আছে? আর ডবল বন্ডে সবসময় কি বসে, অক্সিজেন বসে। আর এদিকে যেহেতু কয়টা রয়েছে, ছটা অক্সিজেন, চারটা অক্সিজেন আমরা গিলে নিয়েছি, আর দুটো হাইড্রোজেন, তাহলে ওই দিয়ে দেবো। তাহলে এটা হলো দ্বিক্ষারীয় অ্যাসিড। আর এটার জন্য যদি যার সঙ্গে -2, -2 আর -1, এটার জন্য হয় না, ডবল বন্ডে থাকলে আর কি মানে এই বন্ধনে থাকলে জারণ সংখ্যা আমরা নিই না এর, তাহলে হয় 2 একে 2 কে 4 একে 5, তাহলে জারণ সংখ্যা 5, তাহলে এরও জারণ সংখ্যা 5, তাহলে হবে 5 জারণ সংখ্যা, যেটা আর কি দ্বিক্ষারীয় হয়। দেখো মিলে গেছে, বুঝতে পারলা? দেখো ভাই আমি ভুল করিনি, আমার বুঝতে একটু মানে সমস্যা হয়েছিল বা দেখতে একটু সমস্যা হয়েছিল যে H2SO4 থেকে আমরা করেছিলাম, বাট এখানে অক্সিজেন সংখ্যা কম ছিল, তাহলে সেই ক্ষেত্রে যে সেই সূত্রটা নিয়েছিলাম, সেই সূত্রটা ঠিকই ছিল বস, ঠিকই ছিল, কোনো ভুল ছিল না আমারটাতে। আমার টোটকাটা, যে টোটকাটা আমি দিতাম, সেই টোটকাটা ঠিকই ছিল, সেই টোটকার মধ্যে কোনো ভুল ছিল না। কিন্তু কথাটা হলো এখানে অক্সিজেনের যে তফাৎ রয়েছে, সেই তফাৎটা মেটানোর জন্য এখানে অক্সিজেন তো আসবে না, অক্সিজেনের জায়গায় কি আসবে, লোন পেয়ার আসবে, কি আসবে, লোন পেয়ার আসবে। এই লোন পেয়ারটাই আমি আর কি দিতে ভুলে গেছি। তো সেক্ষেত্রে কি হবে, এখানে OH আসবে, ও আসবে, এখানে OH আসবে, এখানে OH আসবে। তো সেক্ষেত্রে এটা হলো দ্বিক্ষারীয় অ্যাসিড, এটাই আর কি, জাস্ট আমি ওখানে বলিনি আর কি, কোনো সমস্যা নেই। চলো নেক্সট আমরা পার্টে চলে যাই। নেক্সট পার্ট হলো 7 নম্বর পেজ। 7 নম্বর পেজের প্রথম প্রশ্ন দেখো তোমরা দেখতে পাবে, 12 নম্বর কি বলেছে, বিবৃতি টাইপের, যে বাষ্পীয় দশায় সালফার হলো আমাদের প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, বাট বাষ্পীয় দশায় সালফার H2 অণু হিসেবে থাকে। এটার আমরা আর কি দেখবো উত্তরটা কি। এ আর উত্তর আর কি, আমাদের অ্যাসারশন এবং রিজনটা উভয় সঠিক, এবং রিজনটা অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। আমাদের সালফার যেটা আছে না, সালফার বাষ্পীয় অবস্থায় আরেকটা সালফারের সাথে যুক্ত হয়ে অণু হিসেবে গঠন করে H2 হিসেবে থাকে, প্রায় অক্সিজেনের মতন, ঠিক আছে? এবার এদের হলো বিজোড় ইলেকট্রন থাকে। এবার আমি যদি এদের মধ্যে সালফার এবং অক্সিজেনের যদি আমি আর কি কি বলে ওটাকে, আণবিক কক্ষক তত্ত্ব মনে আছে, আণবিক কক্ষক তত্ত্ব, জানি না তোমাদের মনে আছে কিনা। আণবিক কক্ষক তত্ত্ব আমি বলে দিচ্ছি একটু, আণবিক কক্ষক তত্ত্ব, এমওটি থিওরি, কি থিওরি, এমওটি থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি। তো মলিকুলার অরবিটাল থিওরিতে যদি আমরা তার ইলেকট্রন বিন্যাস করতাম, অক্সিজেন যেহেতু ওটা সালফার অক্সিজেনেরই গ্রুপের অন্তর্গত, তো আমরা অক্সিজেনে যদি ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনে হলো তোমার 8, 8 দুগুণ 16, তো 16টার যদি ইলেকট্রন বিন্যাস করি, তো 16টা যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখি 16টা ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যায়। সিগমা 1 ইস, সিগমা 1 স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, pi 2px, and then pi 2p y, দেন সিগমা 2p z। 16টা আছে তাই না, তো 2 2 4 আর 6 7 8 9 10 11 12 13 14, তাহলে আরেকটা লাগবে, সেটা হলো পাই, পাই স্টার। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো
সিগমা ওয়ানে সিগমা ওয়ান স্টার, সিগমা টু এস স্টার, তারপর সিগমা টু পি জেডটা আসবে, দেন তোমার পাই টু পি, দেন তোমার পাই টু পি হয়। এটা একটু বলে দিলাম আগে, হ্যাঁ, কারণ এর এনার্জিটা একটু কম রেদার দেন পাই টু পি এক্স এর থেকে, ঠিক আছে, তার এটা আগে আসবে। দেন তোমার আসবে পাই স্টার টু পি এক্স। তো 16টা হলো, দুটা ইলেকট্রন হয়ে গেল, আশা করি বোঝাতে পারলাম। এবার কথাটা হলো, আহ বাষ্পীয় দশায় সালফার হলো প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। সালফার মানে একাকী অবস্থায়, ঠিক আছে, বাষ্পীয় অবস্থায়। কিন্তু যখন অণু হয়ে যায়, তখন অণু হয়ে গেলে জিনিসটা কি হয়েছে, ডায়াম্যাগনেটিক হয়েছে, তখন একটা অযুগ্ম ইলেকট্রন নেই। তার মানে ঠিকই বলেছে, তাহলে বাষ্পীয় অবস্থায় অণু হিসেবে তখন থাকে, অণু তো হিসেবে থাকতে চাই বাষ্পীয় অবস্থায়, তখন ডায়াম্যাগনেটিক হয়েছে। আর ডায়াম্যাগনেটিক তখনই হবে কারণ আগের অবস্থায় যদি প্যারাম্যাগনেটিক থাকে। একদম সঠিক কথা। তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেনের মতনই এর অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষে দুটি বিজোড় ইলেকট্রন থাকে, যার কারণে এটি কি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। অ্যান্টি বন্ডিং জানো তো, উইদাউট স্টার এদেরকে বলে বন্ডিং অরবিটাল, আর এটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা এবিএমও আর এটা হলো বিএমও, বন্ডিং মলিকুলার অরবিটাল। এগুলাকে বলে অ্যান্টি বন্ডিং, এগুলাকে বলা হয় বন্ডিং। এটা অ্যান্টি বন্ডিং, এটা এটা হলো তোমার বন্ডিং, এটাও বন্ডিং, এটা হলো তোমার অ্যান্টি বন্ডিং। আশা করি বুঝতে পারলাম। চলো নেক্সট পার্টে যাই। এবার সে প্রমাণ বিজরণ বিভবের মান দেওয়া আছে, তাদের জারণ ক্ষমতার অধক্রমে সাজাতে বলেছে, ঠিক আছে, সাজায়, কোনো সমস্যা নেই। আমরা জানি যে প্রমাণ বিজরণ বিভব যেটা হলো ই নট, আমরা প্রমাণ বলতে আমরা নট ব্যবহার করি, এই প্রমাণ বিজরণ বিভবের সাথে আমাদের কি বলে জারণ হওয়ার ক্ষমতার কি সম্পর্ক রয়েছে। আচ্ছা, এটা আগে বলে দিই যে যাদের বিজারণ বিভব বেশি, যাদের বিজারণ বিভব বেশি, যাদের বিজারণ বিভব বেশি হবে, মানে যাদের বিজারণ বিভব যত বেশি বেশি হবে, মানে ধনাত্মক হবে, পজিটিভ হবে, সেক্ষেত্রে কি হবে, সেটা বিজারিত হওয়ার প্রবণতা। বিজারণ বিভব বেশি মানে বিজারিত হওয়ার প্রবণতা বেশি, বিজারণ ক্ষমতা বেশি মানে বিজারিত হওয়ার প্রবণতা বেশি, বিজারিত হওয়ার হওয়ার প্রবণতা বেশি, বিজারিত হওয়ার প্রবণতা, বিজারিত হওয়ার প্রবণতা বেশি। আশা করি বুঝতে পারলাম। তো বিজারিত হওয়ার প্রবণতা বেশি কাদের থাকে, যারা যারা যাদের আর কি জারণ ক্ষমতা বেশি, যাদের জারণ ক্ষমতা কি বেশি। তাহলে হয়ে গেল, তাহলে জারণ ক্ষমতার সাথে কি সম্পর্ক বিজারণ বিভবের। তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা কি করব, সে সম্পর্ক সমানুপাতিক সম্পর্কটা দেখবো কার কত রয়েছে। এখানে আছে 1.19, এখানে রয়েছে 1.74, 1.65, তাহলে আমি বুঝতেই পারতেছি হলো BrO5, তাই না, অধক্রম, অধক্রমের সাথে বলেছে। তাহলে ঠিকই আছে, এই সাজানো সাজানো হয়ে আছে, বাট তোমরা তো দেখতেই পাচ্ছ অ্যান্সার কি হবে। এটার পর কোনটা হবে, এটা অ্যান্ড দেন এটা, তাহলে উত্তর হবে তোমার BrO5 3 মারবে, তাই না, ClO4 কে না IO4 কে BrO4 সাইড, তাহলে অপশন বি। চলো নেক্সট। ভাই বহুত প্রশ্ন তো লাগিয়ে দিলে হতো। আচ্ছা নেক্সট, অ্যাসিডগুলোকে আম্লিকতার অধক্রমে সাজাতে বলেছে, কার আম্লিক ক্ষমতা বেশি। দেখো মেনলি আমরা এখানে যেহেতু হ্যালোজেন পরমাণু রয়েছে, তো হ্যালোজেন পরমাণুর জন্য আমরা যে বন্ধনটা দেখবো সেই বন্ধনটা হলো ওইচ বন্ধন, তাই না, ওইচ বন্ধনটা দেখবো। ওইচ বন্ধনটা যে যত তাড়াতাড়ি ভাঙবে তত তাড়াতাড়ি এইচ প্লাস তৈরি হবে, আর যত তাড়াতাড়ি এইচ প্লাস তৈরি হবে সে তত বেশি অ্যাসিডিক হবে। আর ভাঙবে তখনই যখন এর মধ্যে ভালো তড়িৎ ঋণাত্মক একটা মৌল আসবে, তাই না, যখন এর মধ্যে ভালো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আসবে, তাহলে বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, নিজের দিকে টেনে নিলে একটা নেগেটিভ একটা পজিটিভ হয়ে, যার কারণে এই যে এইচ প্লাস উৎপন্ন হওয়ার প্রবণতা একটু বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে উত্তরটা হবে আমাদের ক্লোরিন, তাই না। আর যদি এখানে ফ্লুরিন থাকতো তাহলে আমরা চোখ বন্ধ করে ফ্লুরিন নিতাম, তাহলে উত্তর হবে ফ্লুরিন, ফাদার কালেক্টর বেটা ইন্সপেক্টর, তাই না। তো ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তো সেক্ষেত্রে আমাদের অপশন। চলো নেক্সট, সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হাইড্রোজেন হ্যালাইড। আহা, আমরা জানি এখানে এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন 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 দেখতে পাচ্ছি, তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার করতে যেটা হেল্প লাগবে সেটা হলো হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন তার লাইফে তিনজনের সাথে যুক্ত হতে চায় বেসিক্যালি, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। হাইড্রোজেন বন্ডিং এ অনেক শর্ত রয়েছে। হাইড্রোজেন যেহেতু ছোট, তাহলে যার সাথে যুক্ত হতে চাইবে তাদেরকেও আকারে ছোট হতে হবে, এবং কিন্তু তড়িৎ ঋণাত্মকতা ভাই বেশি হতে হবে, তড়িৎ ঋণাত্মকতা কি হতে হবে, বেশি হতে হবে, মানে পাইসাদার হতে হবে এক কথায়। আচ্ছা হলো, তাছাড়া ওদের মধ্যে মিনিমাম একটা লোন পেয়ার থাকতে হবে, হ্যাঁ কি না। তো হাইড্রোজেন বন্ডিং সব থেকে ভালো হয় ফ্লুরিনের মধ্যে, ঠিক আছে, কার মধ্যে ভালো হয়, ফ্লুরিনের মধ্যে, কার মধ্যে ভালো হয়, ফ্লুরিনের মধ্যে সব থেকে বেশি ভালো হয়। তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। যাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা বেশি তারা আর কি, আবার হাইড্রোজেন বন্ডিং আবার দু প্রকার হয়, এটা কি জানো। আচ্ছা এটা ক্লাস 11-এর তো, এটা তাও একটু বলে দিই। হাইড্রোজেন বন্ডিং আমাদের দুই প্রকার হয়, একটা হলো আন্তঃআণবিক,
এটা হলো অন্ত আণবিক। আন্তঃআণবিক ইংরেজিতে এগুলো সুবিধা হয় আর কি, ইংরেজি ইন্টারমলিকুলার, আর এটা হলো ইন্ট্রা। এটাকে আমি টোটকা হিসেবে বলি সেলফ অবসেসড, কেন? নিজেকে ভালোবাসা, অন্যের সাথে যুক্ত হতে চায় না, নিজের নিজের মধ্যেই থাকা হাইড্রোজেনের সাথে, নিজের মধ্যেই থাকা ফ্লোরিন বা ক্লোরিন মানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করে। বাট এরা কি করে, এরা নিজের সাথে না, মানে একই যুগলদের মধ্যে নিজের সাথেই করে, বাট নিজের সংখ্যাটা বাড়িয়ে করে। যেন আমি যদি এইচ এফ এর কথাই বলি, ধর আর একটা এইচ এফ নিয়েছি, তাহলে এই ফ্লোরিন আর এই হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে। আরেকটা যদি এইচ এফ নিই, তো সেক্ষেত্রেও কি হবে, হাইড্রোজেন বন্ডিং হবে। এর ফলে কি হচ্ছে, এদের এরা তীব্রভাবে একে অপরের সাথে সংবদ্ধ হয়ে আবদ্ধ অবস্থায় রয়েছে, যার কারণে এদের আণবিক ভরটা কি হয়ে যাবে, আণবিক ভর বেড়ে যাবে। আণবিক ভর যদি বেড়ে যায়, তাহলে এদের পোড়াতে মানে পোড়ানো বলতে, এদেরকে আমরা এদের যে আকর্ষণ ক্ষমতাটা ব্রেক করতে আমাদের বেশি এনার্জি দিতে হবে, যার কারণে স্ফুটনাঙ্ক বাদ বাকিদের তুলনায়, যেহেতু ওদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং নেই, তো ওদের তুলনার থেকে বেশি হবে, তো উত্তর হবে এইচ এফ। 9 নম্বর, এক্সিএফ টু, এক্সিএফ4, এক্সিএফ6 এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করবা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাই না? নিঃসঙ্গ ইলেকট্রন যদি বের করে, আমরা বের করার সূত্র কি, জেড ইজ ইকাল টু হাফ কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু কি জেনন মানে 8, 2, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় 10, 10 কে যদি 2 দিয়ে ডিভাইড করে কত হয় 5। তাহলে লোন পেয়ার বের করবো কিভাবে, লোন পেয়ার বের করার সূত্র কি, জেড যত আসলো সেখান থেকে এক যোজি পরমাণুর সংখ্যা বিয়োগ করো। কি বিয়োগ করো, এক যোজি পরমাণু, পরমাণু মাইনাস দ্বিযোজি পরমাণু, দ্বিযোজি পরমাণু বিয়োগ করো। এটা হলো তোমার সূত্র ছিল। একযোজি পরমাণু বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর দ্বিযোজি পরমাণু বলতে আমাদের অক্সিজেনকে নিয়ে আরো রয়েছে, অক্সিজেন দিয়ে হয়ে যায়, হ্যাঁ। তাহলে লোন পেয়ারের সূত্র কি হবে, জেড মাইনাস জেড কত আসছে আমাদের 5, একযোজি পরমাণু কয়টা 2, তাহলে কত আসবে, কত আসবে, কত আসবে এটা বলো, 3। তাহলে প্রথম অ্যান্সারটার কি হবে 3, তাহলে হয়তো এটা নয়তো এটা। তাহলে পরেরটা বের করি, এক্সিএফ4, তাই না? এক্সিএফ4 এর জন্য যদি বের করি, তাহলে জেড আসতেছে আমাদের হাফ ইন্টু 8 + 4, মানে তোমাদের 12, 12কে 2 দিয়ে ডিভাইড করলে 6, তাহলে 6 থেকে যদি এই 4 বিয়োগ করি, তাহলে অ্যান্সার আসবে আমাদের 2। তাহলে উত্তর হলো এটা। চৌমো টাইপের কোশ্চেন। চলো নেক্সট, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রতি অ্যারাইল হ্যালাইড গুলি খুবই সক্রিয়। অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড গুলো, ঠিক আছে, মানে টাইপের বেনজিন, CH2, অ্যারাইল হ্যালাইড গুলো, ও সরি এটা তো ভিনাইল হয়ে গেল, ঠিক আছে, অ্যারাইল, অ্যারাইল হ্যালাইড প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যারাইল হ্যালাইডগুলো খুবই সক্রিয় আর কি। অ্যারাইল হ্যালাইড, হ্যালোয়ারিনে হ্যালোজেন কার্বনটি কার্বনের সঙ্গে sp অবস্থায় যুক্ত আছে, তাই তো? আরে ভাই, এরা প্রতিস্থাপন বিক্রিয়া করে না, এরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে না, NSR করে না, ঠিক আছে। কেন করে না, কারণ এই লোন পেয়ার গুলো আর কি রেজোনেন্সে চলে যায়, আর রেজোনেন্সে যাওয়ার ফলে আর কি এই যে এই যে সামথিং কার্বন গুলো পজিটিভলি চার্জ হয়ে যায়। তো পজিটিভলি যদি চার্জ হয়ে যায়, এমনিতে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিল মানে কি, নিউক্লিওফাইল মানে প্রতিস্থাপন বিক্রিয়া, সরি, পজিটিভলি চার্জ মানে নেগেটিভলি চার্জ হয়ে যায়, সরি পাগল আমি নাকি? আচ্ছা, যখন বলছি তখন করিয়ে দিই যখন, হ্যাঁ। হ্যালোয়েডিন, হ্যালোয়েডিন, অ্যারাইল হ্যালাইড কথার অর্থ হলো আমাদের এই যে বেনজিন রিং থাকবে, বেনজিন রিং থাকার পর এখানে সামথিং এক্স গ্রুপ থাকবে যাদের মধ্যে লোন পেয়ার থাকে, এই যদি এদের যদি আমি রেজোনেন্স করাই, তো সেক্ষেত্রে এমন হচ্ছে, রেজোনেন্স করলে কেমন হয়, তাহলে এক্স গ্রুপটা কি হয়েছে এখানে ডি বন্ধন হয়ে যাচ্ছে, আর যেহেতু এই বন্ডটা উপরে উঠে গেল, তাহলে এটা হলে নেগেটিভলি চার্জ হয়ে গেল, তাই না? তাহলে কার্বন আর হ্যালোজেনদের মধ্যে দ্বিবন্ধন চলে আসছে, একটা জিনিস দেখতে পাচ্ছি। আর 2 নাম্বার, এই সমস্ত কার্বনে কি আসতেছে, নেগেটিভ চার্জ চলে আসতেছে, তাহলে জিনিসটা কি হয়ে গেল। এবার আমরা জানি নিউক্লিওফাইল কথা অর্থ হল, কথা হলো পজিটিভ লাভার, তার মানে যেখানে পজিটিভ আসবে সেখানে অ্যাটাক করবে, হয় কি না বেটা? তো এখানে নেগেটিভ আর ডি বন্ধনের কারণে এখানে নিউক্লিয় প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। এবার যদি আমি হাইব্রিডেশনের কথা দিই, এই এক্সটা যে কার্বনের সাথে যুক্ত রয়েছে, এই কার্বনে 3টে সিগমা আছে, একটা সিগমা, দুটো সিগমা, অ্যান্ড দেন এখানে 3টা সিগমা, তাহলে মোট 3টে সিগমার জন্য হবে sp2 হাইব্রিড, এটা তো তোমাদের বাচ্চা কাচ্চা জানে, তাহলে দুটাই ভুল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কি বলেছে,
আলোকের অনুপস্থিতিতে এবং আয়রনের উপস্থিতিতে টলুইন অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হবে? আচ্ছা, এটা লিখতে আর কি ভুলে গেছে, তোমরা বুঝে নিও ভাই, আমি জানি না এইভাবে লিখতে, আমি প্রথম প্রথম করছি। তো আলোকের অনুপস্থিতি মানে আলো নেই, বাট আয়রনের উপস্থিতিতে লোহার চূর্ণ আর কি ব্যবহার করা হয়েছে। তো টলুইন আমরা জানি বেঞ্জিন, তার উপর কি রয়েছে, মিথাইল গ্রুপ রয়েছে। ওর উপর আমরা অতিরিক্ত ক্লোরিন দিব, এক্সেস ক্লোরিন দিব, ঠিক আছে। ঠিক আছে, ক্লোরিন দেওয়ার পর আমরা কি দিয়ে দেবো, লোহার চূর্ণ। তো সেক্ষেত্রে কি হবে, যেহেতু এটা হলো কি গ্রুপ, ও মাই প্রকাশ, তাই না, মানে ওপি গ্রুপ, অর্থ আর প্যারা, অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে ক্লোরিন কোথায় ঢুকবে, একটা অর্থ পজিশনে ঢুকবে একটা, মানে এখানে, আর একটা ঢুকবে হলো তোমার প্যারা পজিশনে। বাট এখানে কথাটা হলো, যদি সূর্যালোক হয়ে যেত না, তাহলে এখানে এন্টার হয়ে যেত, বুঝতে পারলা, এখানে এন্টার হয়ে যেত। ধরো আমি দিচ্ছি সূর্যালোক, তো সেক্ষেত্রে কি হতো, এক্সেস যদি দিয়ে দাও তাহলে CCl3 হয়ে যাবে একদম ডাইরেক্ট, কারণ তিনটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে। বাট একটু যদি দাও তাহলে সেক্ষেত্রে হবে CH2Cl, আবার যদি দাও তাহলে হয়ে যাবে CHCl2, অ্যান্ড দেন আবার যদি দাও, যেটাকে আমরা এক্সেসিভ বলবো, দেন হয়ে যাবে CCl3 ডিভাইড, না ডিভাইডেড বলছি বেঞ্জিন দিয়ে। ওকে, হ্যাঁ এটা জানো তোমরা আশা করি। ঠিক আছে, নেক্সট হলো তোমার গ্রিগনার্ড বিকারকের ক্ষেত্রে নিম্নলিখিত অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তার গ্রুপ। আমরা জানি গ্রিগনার্ড বিকারক, জানি তো RMgX, যেখানে এক্সটা সবসময় আমাদের কি বলতে হবে, দুর্বল টাইপের হতে হবে, কারণ কারণ আমরা জানি সি এবং এক্স বন্ধনের সাথে যুক্ত হওয়ার সময় এক্স বন্ধনটা কি হয়, হ্যালোজেন যত আকার বৃদ্ধি পাবে, শক্তিটা তত হ্রাস পাবে। এবার শক্তি যদি হ্রাস পায়, তো সেই ক্ষেত্রে কার্বন আর ফ্লুরিন, কার্বন, সরি এখানে ফ্লুরিনের কথা নেই, ফ্লুরিনটা নিবও না, বিস্ফোরক তো। তো আমরা যেটা নিয়েছে কার্বন, আয়োডিন নিয়েছে, কার্বন ব্রোমিন নিয়েছে, কার্বন ক্লোরিন নিয়েছে। তো এই ক্ষেত্রে এর আকারটা বড়, আর এই দুজনের আকারটা রেদার দেন এদের থেকে ছোট হয়ে আছে। আকারটা বড় হওয়ার কারণে এদের যে বন্ধনটা একটু দুর্বল টাইপের হয়, আর এই দুর্বল হওয়ার কারণেই ম্যাগনেসিয়ামটা এর মধ্যে দ্রুত অ্যাটাক করতে পারে, কারণ ম্যাগনেসিয়াম তো পজিটিভ প্লাস, ম্যাগনেসিয়াম 2+, ওখানে অ্যাটাক করবে যেখানে হলে নেগেটিভ ক্যারেক্টারটা একটু তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে, এখানে নেগেটিভ ক্যারেক্টার তাড়াতাড়ি ডেভেলপ হবে, কারণ বন্ডিংটা ভালো না, দুর্বল, ক্যাটায়ন আয়ন ভেঙে যেতে পারে। তো তার জন্য আর কি এখানে আমাদের কি বলে এটাকে, আমাদের কি বেটা, আমাদের গ্রিনার বিঘার এখানে তৈরি হবে, তাই না। তো ভালো তৈরি হচ্ছে হলো আমাদের আয়োডিন। বাট তোমাদের জন্য প্রশ্ন, আমি তোমাদের এখানে গ্রুপে করিয়েছিলাম মনে হয়, আমি জানি না, বলো তো এই যে আমাদের গ্রিগনার বিকর RMgX, একই না, তো RMgX এর সাথে সব সময় দেখো শুষ্ক ইথার ব্যবহার করা হয়, কেন, কেন কোনোদিন প্রশ্ন করেছো, হ্যাঁ যে না আমরা কেন এই শুষ্ক ইথার ব্যবহার করব? কারণ দেখো এমজির হলো অষ্টক পূর্তি হয়নি, এমজির অষ্টক পূর্তির জন্য আমরা আর কি, ধর একটা ইথার নিলাম স্পাইডারম্যান টাইপের, এবারে অক্সিজেনের তো রয়েছে ফাঁকা, সরি, ফাঁকা কক্ষক রয়েছে। তো ফাঁকা কক্ষকে কি হবে, এই লোন পেয়ার গুলো কি করে অসমযোজী বন্ধনে অষ্টক পূর্তি করবে, তার জন্যই আর কি আমাদের শুষ্ক ইথার না হয় অষ্টক পূর্তির জন্য। চলো নেক্সট, স্তম্ভ মেলাতে বলেছে, আহা খুব সুন্দর কোশ্চেন, এগুলা তো ভাই মানে তোমাদের বলেছি যে এই টাইপের কোশ্চেন গুলো। এটা হলো সালফিউরাইল ক্লোরাইড, তাই না, ক্লোরোবেনজিন বানানোর জন্য বা হ্যালোলকেন বানানোর জন্য সব থেকে বেস্ট, কারণ এখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর উৎপন্ন হয় আমাদের HCl, যেটা আর কি সলিউশন থেকে বেরিয়ে যায়। তাহলে উত্তর হবে চারের হলো বি, তো চারের তো বি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তারপর CCl3, CH3COH, গাঢ় HCl আছে, আর এটা আছে NBr H2SO4 PbR3। তো CCl3 যে রয়েছে, তোমার মনে কি হতে পারে যে তিনের কি হতে পারে, CCl3 এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটার হওয়ার প্রবণতা অনেক বেশি HCl গঠনের জন্য, হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলই আছে, হ্যাঁ। আর বাদ বাকি PbR3 এর জন্য তুমি দেখতে পাচ্ছ ব্রোমিন, আমার তো চোখে তো নেওয়া হয়নি, তোমাদেরও নেওয়া হয়নি, এটা তো বোঝা যাচ্ছে। নেক্সট, 75% রেসিমাইজেশন, হ্যাঁ। তো বিক্রিয়ার কোন কৌশলটি অনুসরণ করে? তো রেসিমাইজেশন কোথায় হয়, আমরা জানি রেসিমাইজেশন SN1 এ হয়, আর SN2 তে কি হয়, SN2 তে হয় রিটেনশন অফ কনফিগারেশন, রিটেনশন হয়, রিটেনশন হয়, মনে আছে রিটেনশন, না হলে আমি ব্যাচে বলে আমি আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, রিটেনশন হয়। আচ্ছা বলে দিচ্ছি, দেখো তিনটা হাইড্রোজেন ছিল এদিকে, তিনটা হাইড্রোজেন ছিল, তো তিনটে হাইড্রোজেন, হ্যালো, এই তো আমাদের দেবাশিস ফোন করছে ভাই, এদের শুনে নাও দেবাশিসের গলা। হ্যাঁ দেবাশিস বলো। ডেটটা নিয়ে সমস্যা হচ্ছে আমিও জানি, এটা একটু তাহলে মানে ব্যাচে অ্যাক্টিভ হও, সবাই মিলে কথাবার্তা বলি যে কোন ডেটে করা যায়।
হ্যাঁ, তো একদিন যাস না স্কুলে, কি আছে? না না, স্কুল তো যেতে হবে, স্কুল তো যেতে হবে স্কুলে। ঠিক আছে, আমি একটু কিছু পর আমি গ্রুপে আলোচনা করে তোদেরকে জানাচ্ছি। হ্যাঁ, আমি একটু তোদেরই ভিডিও, হ্যাঁ, ঠিক আছে। তো ধরো এখানে ক্লোরিন রয়েছে, হ্যাঁ, এবার ক্লোরিন তো না, হ্যাঁ ক্লোরিন রয়েছে, ক্লোরিন নিন আমার ইচ্ছা মতো। এবার আমার একটা নিউক্লিওফাইল নিলাম। তো নিউক্লিওফাইল কি হবে? পজিটিভ লাভার। তো এই পজিটিভকে আকর্ষণ করে অ্যাটাক করলো। এবার কথাটা হলো, এই যে অ্যাটাকটা করলো সামনের দিক থেকে অ্যাটাক করতে পারবে না, কারণ ওইচ নেগেটিভ আর সিএলও নেগেটিভ, দুই স্ত্রী। আর এই কার্বনটা সেই হলো পুরুষ, পুরুষের এই স্ত্রী। আর এই হলো সামনে হলো তোমার আলাদা আর কি, তার কেরাস। তো এই কার্বন আর এই ক্লোরিনকে নিয়ে আর কি অনেক মানে পারেশান হয়ে গেছে, না আর থাকা যাচ্ছে না এর সাথে। তাহলে ওইচ কি করবে? এর সাথে যুক্ত হতে যাবে, আর ক্লোরিনের কার্বনের সাথে যুক্ত হতে যাবে। তো ওইচ কি করবে? সামনের দিক থেকে অ্যাটাক করতে পারবে না, কারণ ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে ওর বউ। তো কি করতেছে? ও পিছন দিক থেকে ব্যাক সাইড অ্যাটাক করে তারপর একে বের করে দেবে লাইফ থেকে। তো যখন আর কি ওইচ মানে নতুন বউ কার্বনের জীবনে ঢুকবে, তাহলে স্বাভাবিক ব্যাপার, নতুন যে কেউ আসে যদি লাইফে, ধরো দেবাশিস ফোন করেছিল, দেবাশিসের লাইফে আসলো, তাহলে পুরাতন স্ত্রী চলে যাওয়ার পর নতুন, না না আমি বলতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি, আবার নেগেটিভ ভাবে নিও না, আবার করো না এগুলো জিনিস, এগুলো নিতান্তই খারাপ জিনিস। হ্যাঁ, তো যদি হয়, আমি ফান ওয়েতে বলছি সেই হিসেবে নাও। ধরো আসলো কেউ, তো সে কি করবে? না আমারই ভাল লাগছে না, এই চেয়ারটা এখানে থাকতেছে না, এ না শোকেসটা এখানে ভালো লাগতেছে না, আলমিরাটা ওদিকে নিয়ে যাবো। তাহলে জীবনটা কি উথাল পাথাল করে দেবে, এবং উথাল পাথাল কি করবে কে করবে জানি না, বাট ঘরের যে জিনিসপত্রগুলো একটু উল্টা পাল্টা করতে পারে। তাহলে ওইসটা যেহেতু ব্যাক সাইড অ্যাটাক করলো, তো কার্বনটা এই মন হয়ে গেল, তাই না? আমরা হাইড্রোজেনগুলো এদিকে চলে আসলো। তাহলে এটাকে বলে রিটেনশন টাইপের, মানে চেঞ্জ করে দেওয়া আর কি পজিশন গুলো। আচ্ছা, ওই যে ফোনটা আসলো তার জন্য একটু মানে ক্যান্সেল হয়ে গেলো, হয়তো ইন্টারনেট প্রবলেমের জন্য হয়তো বন্ধ হয়ে গেছিলো। চলো আমি আবার শুরু করছি। হ্যাঁ, দেখো, আমি জানি না কোথায় কি ছিল, আগেরটাতে মানে ছিলাম। হ্যাঁ, এখানে তাই না? এসেন্টে তো কি হলো আমাদের, এসেন্টে তো কি হলো? রিটেন রিটেনশন না তো, রিটেনশন তো না ভাই, আবার লিখে দিলাম। ইনভার্সন করে দিল, মানে ইনভার্সন করে দিল, ঠিক আছে? ইনভার্সন ইনভার্সন করে দিল, রিটেনশন না, রিটেনশন ও কনফিগারেশন তো আলাদা। ইনভার্স করে দিল না, দেখতে পাচ্ছ যে এমন ছিল এমন হয়ে গেল, ইনভার্সন হয়ে গেল, সরি ভাই। চলো নেক্সট, 12 নম্বর কোশ্চেনে কি বলেছে? আচ্ছা, লুকাস টেস্ট কোথায় ভালো হয়? 3 ডিগ্রিতে ভালো হয়। কোথায় ভালো হয়? 3 ডিগ্রিতে, টারশিয়ারিতে। সব থেকে বেস্ট টারশিয়ারি আমাদের, বাট এটা হয় SN1-এ হয়। কেমন হয় SN1? এসএনটা হলো SN1, এটা হলো 2 স্টেপ রিয়াকশন। 2 স্টেপ রিয়াকশন, জানো তো? 2 স্টেপ। প্রথমে তো আগে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপর সামথিং, যে যে কোনো দিক থেকে ফ্রন্ট বা ব্যাক সাইড ভাবে অ্যাটাক করতে পারে নিউক্লিওফাইল। নেক্সট, আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি উৎপন্ন হয়? আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে স্যালিসিলিক অ্যাসিড উৎপন্ন হয়। ফেনল আর গাঢ় HNO3 যদি করা হয় তাহলে উৎপন্ন হয় আমাদের ফেনল আর গাঢ় HNO3, তাই না? তাহলে কি হতে পারে? এটা হতে পারে আমাদের পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড জানো তো? পিক্রিক অ্যাসিড। আর ফেনল আর মিথাইল ক্লোরাইড, এটা হলো কি বলতো, এটা কি ধরনের রিয়াকশন? এটা হলো ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, তাই তো? ফ্রিডেল ক্রাফট রিয়াকশন তো কি না? এটা ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, এটা উৎপন্ন হয় আমাদের ফেনল উৎপন্ন হবে নাকি? দুয়ের দুয়ের ও সরি, কড়াই আছে তো, তো উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ক্রেসল, প্যারাক্রেসল, তাই না? মানে এটা আমাদের ছিল ফেনল, ওর মধ্যে যদি আমরা দিয়ে দিই CH3Cl, অনাদ্র LCl3, তাহলে উৎপন্ন হবে আমাদের একটা অর্থোক্রেসল, আর এটা উৎপন্ন হবে প্যারাক্রেসল। এবার আমরা মুখ্য প্রোডাক্ট মানে প্যারাক্রেসলটাই এখানে নেওয়া হয়েছে, তো সেই হিসাবে। আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আদ্র বিশ্লেষণ করলে আমরা ফেনল পাই, স্যালিসাইলিক অ্যাসিড পাই না। ফেনক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড করলে স্যালিসাইলিক অ্যাসিড। দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে যদি আমরা এর মধ্যে যদি জল দিয়ে দিই তাহলে উৎপন্ন হয় আমাদের ফেনল। ঠিক আছে, সমস্যার পর সমস্যা, এখন আমার ল্যাপটপে চার্জ নেই। ঠিক আছে, এইটুকুই থাকুক, নেক্সট দিন আমি যতটুকু মানে অফ ছিল ওটা করিয়ে দিব, কোনো সমস্যা নেই।